মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। আজকের এই ভিডিওতে ভারত এবং তার নেবার কান্ট্রি অর্থাৎ ভারত এবং তার প্রতিবেশী দেশ সম্পর্কে ডিটেইলস জানবো। দেখো, আমাদের ভারতবর্ষ অনেক মহান একটা দেশ। আই লাভ মাই ইন্ডিয়া আমরা সবসময় বলি। তো দেখো, ভারতের একদম উপরের দিকে যদি চিন্তা করো, অর্থাৎ উত্তর দিকে বা পূর্ব দিকে রয়েছে কি বলতো, চীন। এবং তারপরে দেখো পাশে একটা রয়েছে নেপাল। এরপর এইদিকে যদি চিন্তা করো, এখানে রয়েছে কি বলতো ভুটান। আর এই পাশে রয়েছে হচ্ছে কি মায়ানমার। আর মিডিলের দিকে দেখো ঢুকে আছে বাংলাদেশ। একদম নিচের দিকে দেখবে একটা দ্বীপের মতো রয়েছে, সেই দ্বীপের মতো রয়েছে কি শ্রীলঙ্কা। আর এই শ্রীলঙ্কা ঠিক এই পাশে দেখবে যে অনেকগুলো ফোটা ফোটা, দেখবে ম্যাপের মধ্যে ফোটা ফোটা অনেকগুলো দেশ রয়েছে, সেটাকে বলা হয় মালদ্বীপস। এবার যদি চিন্তা করো, এই সাইডটায় রয়েছে কি বলতো পাকিস্তান। আর পাকিস্তানের ঠিক উপরে রয়েছে আফগানিস্তান। এবার চলো ডিটেলস জানি। দেখো, প্রথমে যদি চিন্তা করি যে নেপাল, সেই নেপালের লোক সংখ্যা কত? বর্তমানে নেপালের লোক সংখ্যা হচ্ছে 3,60,66,000। এবার এই নেপালের সর্বোচ্চ শৃঙ্গ, যেটাকে আমরা বলি মাউন্টেন, তার নাম হচ্ছে কি মাউন্ট এভারেস্ট। উচ্চতা 8,848 মিটার ধরা হয়। এবার দেখো, এক্ষেত্রে নেপালে যদি বলি সর্বোচ্চ নদীর নাম অর্থাৎ দীর্ঘতম নদী, অনেক বড় একটা নদী রয়েছে, সেই নদীর নাম হচ্ছে কি কালী গন্ডক। প্রধান ভাষা নেপালি, রাজধানী কাঠমান্ডু। তাছাড়া অনেকগুলো শহর আছে, পোখরা, বিরাটনগর, জনকপুর। আর কি জানবো আমরা? দেখো, নেপালের আবহাওয়াটা আমাদের ভারতবর্ষের মতনই, তবে একটু ঠান্ডা রয়েছে। সেই আবহাওয়াটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ মৌসুমী জলবায়ুর মধ্যে ধরা হচ্ছে। আচ্ছা, নেক্সট কান্ট্রি যদি ধরি, নেক্সট কান্ট্রি হচ্ছে কি ভুটান। সেই ভুটানের লোক সংখ্যা কিন্তু খুবই কম, খুবই কম। ভাবতে পারবো না এত লোক সংখ্যা কম। এখানকার লোক সংখ্যা কত? 7,77,000 সামথিং। এই ভুটানের যদি বলি যে ভাষা, সেটা হচ্ছে কি জাংথা। জাংথা হচ্ছে প্রধান ভাষা। আর যদি বলি রাজধানী, শ্যাম্পু অর্থাৎ থিম্পু। আমি অনেক সময় টিক্সের মাধ্যমে তোমাদেরকে বলি ভাষা জাংথা, মাথায় দেয় শ্যাম্পু। দেখো, শ্যাম্পু বলতে থিম্পু, মনে রাখবা যে শ্যাম্পু থিম্পু। আর ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ, অর্থাৎ পৃথিবীতে সব থেকে বেশি বজ্রপাত ভুটানে হয়। এখানকার পরিবেশ অনেক 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 ভালো। এগ্রিকালচারটাও টোটালি কিন্তু একদম নর্মাল নেমে করা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে যদি বলি যে প্রচুর কীটনাশক, সেটা ইউজ কিন্তু করা হচ্ছে না। আর প্রচুর প্রচুর কিন্তু গাছপালা এখানে রয়েছে। ভুটানের প্রধান নদীর নাম মানস, উচ্চতম শৃঙ্গের নাম কুলাকাংড়ি, রাজধানীর নাম থিম্পু, ভাষার নাম জাংথা। এখানে কৃষিকাজ হিসেবে গম, জব, বার্লি, আপেল, বড় এলাচ খুব চাষ হয়। আর শিল্প হিসাবে জ্যাম, জেলি, সিমেন্ট, পানীয় প্রস্তুত করা হয়। তাছাড়া বড় বড় কিছু শহর রয়েছে, ফুড সেলিং, প্যারো, পুনাখা। বুঝতে পারছো? এখানকার প্রধান ফসলের মধ্যে সব থেকে দামি যদি বলি, সেটা হচ্ছে কি বড় এলাচ। প্রচুর মানি কিন্তু তারা বিদেশ থেকে পায়। আচ্ছা, এরপরে দেখো আর একটা দেশ সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে কি বাংলাদেশ। এই বাংলাদেশের রাজধানীর নাম কি বলতো? ঢাকা। আর এখানে একটা ইন্টারেস্টিং একটা শহরের নাম আছে খুলনা। যাই হোক, একটাতে বলে ঢাকা, একটাতে বলে খুলনা। তাছাড়াও শহরের নাম হচ্ছে শ্রীহট্ট, চট্টগ্রাম। এই বাংলাদেশের লোক সংখ্যা বর্তমানে প্রচুর পরিমাণে বাড়ছে। পশ্চিমবঙ্গ থেকে যদিও বড়, কিন্তু লোক সংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গকে হার মেনে চলে গেছে, অর্থাৎ প্রচুর লোক সংখ্যা রয়েছে। সেই তুলনায় কর্মসংস্থান কিন্তু খুব কম, যে কারণে দেখো বাংলাদেশে মাঝে মাঝে প্রবলেম ক্রিয়েট হয়, বিভিন্ন অশান্তি। কেন হবে? কারণটা কি বলতো? ডিমান্ড আমার এতটা, সাপ্লাই আমার এতটুকু, অর্থাৎ উৎপাদন ক্ষমতা আমার খুব কম, অথচ ডিমান্ড আমার অনেক বেশি। যে কারণে বাংলাদেশের প্রচুর লোক দেখবা বিদেশে কিন্তু বিভিন্ন রকম কাজ করে। কি কাজ করে সেটা ভেবে নাও। দেখো, বাংলাদেশের যদি বলি যে আবহাওয়াটা কেমন, সেম আমাদের মতো ক্রান্তীয় মৌসুমী বায়ুর মধ্যে পড়ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে সেম বৃষ্টিপাত বলো, অন্যান্য বলো। কৃষিকাজ যদি বলি, হ্যাঁ, এখানে চা উৎপাদন হয়, অর্থকরী ফসল। পাট উৎপাদন, এখানকার পাট হচ্ছে এদের মেইন অর্থকরী ফসলের মধ্যে পড়ছে। এছাড়াও রয়েছে ধান। তাছাড়াও যেগুলো আমরা বলি ভুট্টা, এগুলো এখানে চাষ হচ্ছে। তো বাংলাদেশ কিন্তু মেনলি যদি বলি, সেটা হচ্ছে কি পাট উৎপাদনে কিন্তু পৃথিবী বিখ্যাত। এখানে সোনালী আঁশের পাটও পাওয়া যায়। আর একটা খুব বিখ্যাত জিনিস যেটা আমাদের ইন্ডিয়াতে আসে, প্রচুর দামে বিক্রি হয়, কি জানি আমরা না থাকলে হয়তো অত দামে ওদের বিক্রি হতো না, সেটা হচ্ছে কি বলতো ইলিশ মাছ। খুব ডিমান্ডিং জিনিস, তাই না? বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেওড়ারং, প্রধান ভাষা বাংলা, রাজধানী ঢাকা, প্রধান নদী মেঘনা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট একটা দেশ রয়েছে, সেটা হচ্ছে কি মায়ানমার। ভারতের ঠিক পূর্ব দিকে অবস্থিত। এই দেশের অতীতের নাম বলা হতো বার্মাদেশ বা ব্রহ্মদেশ। এই ব্রহ্মদেশের একটা জিনিস সারা পৃথিবী বিখ্যাত, তার নাম হচ্ছে কি বলতো বার্মা স্টিক। এটা কি মেনলি সেগুন গাছের। দেখো, বর্তমানে যদি বলি বার্মা স্টিকের উপকারিতা প্রচুর প্রচুর জিনিস বানানো হয়। যেরকম ওয়ান অফ দ্য জিনিস, তোমরা গিটার বাজাও, সেই গিটারেও কিন্তু বার্মা স্টিকের গিটার কিন্তু প্রচুর দামি হয়। এইবার এই মায়ানমার সম্পর্কে যদি জানি, যে মায়ানমারের বর্তমান লোক সংখ্যা কত, বলবো যে 5,75,00,000 সামথিং। ওকে, কত? 5,75,00,000 সামথিং। এখানকার প্রধান নদী, অর্থাৎ অনেক বড় একটা নদী রয়েছে। এই নদীর উপর বেস করে এখানে যেরকম শিল্প ইন্ডাস্ট্রি, কলকারখানা তৈরি হয়েছে, ঠিক একই রকম ভুটানের যদি কি বলবি মায়ানমারে যদি বলো যে এখানকার কৃষিকাজও কিন্তু এই ইরাবতী নদীর উপর কিন্তু ডিপেন্ডেবল। অনেক দীর্ঘতম একটা নদী, যে নদীটা অনেক সময় প্রশ্ন করা হয় যে মায়ানমারের দীর্ঘতম নদীর নাম কি, আমাদের বলতে হবে ইরাবতী। এখানকার রাজধানী হচ্ছে কি নেপাই দই। ওকে, তোমাদের দই সংক্রান্ত একটা সুন্দর টিপস দিয়েছিলাম এর আগে, তোমরা রাখবো এরকম যে মায়ানমারের একটা ছেলে আছে, দই খেতে খুব ভালোবাসে, নাম হচ্ছে তার নেপাই দই। নেপাল কাকা দই খেতে ভালোবাসে। যাই হোক, নেক্সট প্রশ্ন কি বলতো? এখান থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয় যে মায়ানমারের প্রধান ভাষার নাম কি, আমাদের বলতে হবে বর্মী। প্রধান ভাষা বর্মী।
আচ্ছা চলে আসছে দেখো নেক্সট আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো প্রত্যেকটা দেশের একটা কি উচ্চতম শৃঙ্গ হয়, যেটাকে আমরা বলি ইংলিশে মাউন্টেন। সেই উচ্চতম শৃঙ্গের নাম কি? কাকাবো রাজি, উচ্চতা 5581 মিটার। নেক্সট নিচের দিকে যদি চিন্তা করি, ভারতবর্ষের একদম নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার ক্ষেত্রে যদি বলি যে শ্রীলঙ্কাটা ভারতের যদিও দক্ষিণ দিকে রয়েছে, কিন্তু শ্রীলঙ্কার ভাষাগুলো আমাদের ঠিক সাউথ ইন্ডিয়ার যে ভাষাগুলো আছে, অর্থাৎ আমরা যদি চিন্তা করি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, কর্ণাটক, এরকম অনেকটা ভাষা। অর্থাৎ এখানকার প্রধান ভাষাটা কি বলতো? তামিল। এবং তার সঙ্গে সঙ্গে দেখো সিংহলি বলে একটা ভাষা রয়েছে। এখানকার প্রধান নদীর নাম কি? মহাবলী গঙ্গা। তাছাড়াও দেখো মহাবলী গঙ্গাটাকে ভারতবর্ষের গঙ্গা নদীর সাথে বা দক্ষিণ ভারতের গোদাবরী নদীর সাথে কিন্তু তুলনা করা হয়, এতটা পবিত্র ধরা হয়। এখানকার যদি বলি যে একটা বিষয় অনেকে খেয়াল করে না, শ্রীলঙ্কার ক্ষেত্রে কিন্তু দুটো রাজধানী রয়েছে, ভালো করে বুঝবে। একটা কি বলতো? আইন বিভাগীয় রাজধানী, যেটাকে বলে শ্রী জয়বর্ধনা কোট্টে, এটা সবাই জানে। কিন্তু এটা ছাড়াও আরেকটা রাজধানী রয়েছে খুব হিডেন টাইপের, সেটার নাম কি বলতো? বিচার বিভাগীয় রাজধানী, যেটাকে কলম্বো বলা হয়। বুঝতে পারলে তো? আচ্ছা, এক্ষেত্রে এই শ্রীলঙ্কার উচ্চতম একটা শৃঙ্গ, যেটা একটা বড় একটা পর্বত রয়েছে, সেই বড় পর্বতের একটা উচ্চতম শৃঙ্গ মাউন্টেন, সেটার নাম হচ্ছে পেড্রো তালাকালা। এই শ্রীলঙ্কাকে মশলার দ্বীপ বলা হয়, কারণ এখানে দার্জিলিং প্রচুর উৎপাদন হয়, যে কারণে মশলার দ্বীপ বলা হয়। ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে কিন্তু এখান থেকে দার্জিলিং সাপ্লাই হয়। আর তার সঙ্গে সঙ্গে গ্রাফাইট, আর গ্রাফাইট বলতে কি, যেটা যেরকম ধরো লেখি না খাতার মধ্যে পেন্সিল, সেই পেন্সিলের সিজ যেটা, সেটা হচ্ছে গ্রাফাইট। এই গ্রাফাইট উৎপাদনে কিন্তু শ্রীলঙ্কা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম পড়ছে। বুঝতে পারছো তো? আচ্ছা, শ্রীলঙ্কা সম্পর্কে জানলাম। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা একদম ভারতবর্ষের এই দিকটায়, ওই দিকটায়। দেখো এই সাইডে কয়েকটা তোমরা ম্যাপে দেখবে যে কটা ফোটা ফোটা দেশ আছে, ছোট ছোট ফোটা ফোটা দেশ আছে, অর্থাৎ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে একটা দেশ। নাম কি তার? মালদ্বীপস। কিছুদিন আগে কিন্তু মালদ্বীপসে একটা প্রবলেমও ক্রিয়েট হয়ে গেছিল, তাই না? উল্টাপাল্টা বিহেভিয়ারের জন্য ভারতের সাথে যে মালদ্বীপসের যে ইকোনমিক্যাল সিস্টেম যেটা আছে, সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছিল। মালদ্বীপের নিজস্ব প্রবলেম ছিল। আমাদের ইন্ডিয়া আগের থেকেই ভালো, সবসময় কি বড় ধরনের থিঙ্কিং করে, যে কোনো দেশকে আপন করে নেয়, এবং বিজনেস কেন সব ব্যাপারে কিন্তু ভালো। ভারত কি করে সময় একটা সুষ্ঠু ব্যবহার করতে থাকে। কিন্তু মালদ্বীপসের কি জানি ব্রেন ডাইভার্ট হয়ে গেছিল, এখনো হয়তো আছে। তো অনেকগুলো ছোট 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 ক্ষুদ্র দেশ, ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়। বাট চিন্তা করবে এই দেশের লোক সংখ্যা কত, ভাবতে পারবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন একটা জেলার সমানও না, দেখবা। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে লোক সংখ্যা হচ্ছে কি 5,15,000 সামথিং। ওকে, এক্ষেত্রে যদি চিন্তা করো যে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ, সেই সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা বলবো হচ্ছে মাউন্ট ভিলিংলি। আচ্ছা, নেক্সট যদি বলি যে এই দেশটার রাজধানীর নাম কি? মাল। এবং ভাষা যেটা আছে সেটা হচ্ছে কি? ধি-ভেহি। নামটা কি? ধি-ভেহি। আচ্ছা, এক্ষেত্রে আর একটা জিনিস জানবো যে এখানকার আবহাওয়াটা কেমন? ঠিক আমাদের ভারতবর্ষের মতনই নিরক্ষীয় মৌসুমী জলবায়ু প্রকৃতির মতো হয়। আচ্ছা, নেক্সট একটা দেশ বদমাইশ দেশের মধ্যে পড়ে, আতঙ্কবাদীতে ভরা, প্রচন্ড অশান্তির মধ্যে পড়ে। ভারতবর্ষ বারবার কি করে কি বলবো এটাকে মাফ করে, কিন্তু আবার দেখা যায় প্রবলেম ক্রিয়েট করে ফেলে। সেই দেশের নাম কি? পাকিস্তান। যাই হোক, ভারতবর্ষ সবার জন্য কি সদয়, তো সেই দেশের নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তান সম্পর্কে যদি জানি যে বর্তমানে পাকিস্তানের লোক সংখ্যা অনেক বেশি। লোক সংখ্যা কত? 24 কোটি প্লাস। এবারে পাকিস্তানের একটা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, এই সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তিরিচিরিমির। প্রধান নদী যদি বলি সেটা হচ্ছে কি? সিন্ধু। যদিও সেটার উৎপত্তি স্থল ভারতের কাশ্মীরের কোন একটা পার্ট থেকে হয়েছে, কিন্তু প্রভাবটা কিন্তু পাকিস্তানের মধ্যে পড়ছে। এবার কোনো কারণে যদি ভারতবর্ষ হয় না বর্তমানে বিভিন্ন টাইপের ড্যাম তৈরি করে, ড্যাম বলতে আরে বাবা নদী বাঁধ, যেটাকে বলি নদী বাঁধ করে কি করছে, সেই জলটা কৃষিকাজে আমরা ব্যবহার করছি। যদি সেরকম কোনো কিছু করে সিন্ধু প্রকল্পের উপর, সিন্ধু নদীর উপর, তাহলে পাকিস্তান কিন্তু শুকিয়ে যাবে। তো তোমার দাদাগিরি তোমার কাছে থাকবে পাকিস্তান। আমরা ইন্ডিয়াটা চাইলে যে কোনো সময় তোমাদের একদম শেষ করে দিতে পারি, কিন্তু আমরা কি? আমরা অনেক বড় মনের মানুষ, আমরা সবার প্রতি গিয়ে সদাই। আমরা বলি না অতিথি দেবা হবো, সবগুলো দেশই আমাদের কাছে সমান, আমরা সমানভাবে ভ্যালু দিই। কিন্তু ওরাই মাঝে মাঝে ডাইভার্ট হয়ে যায়, উল্টাপাল্টা কাজ করতে থাকে। তা সত্ত্বেও বারবার আমরা ক্ষমা করে দিই, কারণ আমাদের মন অনেক বড়। দেখো পাকিস্তান সম্পর্কে আরো কিছু জানবো আমরা, যে এখানকার জলবায়ু উপক্রান্তীয় জলবায়ু। কিন্তু একটা বিষয় জানলে অবাক হবে যে পাকিস্তানের কোথাও কোথাও হচ্ছে একদম শুষ্ক টাইপের। আমাদের ভারতবর্ষে কি বলতো, সবকিছু কৃষিকাজ থেকে শুরু করে সবকিছু একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির আছে। বিজনেসম্যানের মধ্যেও যদি চিন্তা করি স্ট্যান্ডার্ড কোয়ালিটির বিজনেস। এখানে বেশিরভাগই ধরিতুক্কা টাইপের আবহাওয়া, কিন্তু এদের সাথে ধরিতুক্কা করে। কোথাও কোথায় এতটা ডেঞ্জার লেভেলের আবহাওয়া, শুকনো পরিবেশে জলের অভাব, প্রচন্ড ক্রিটিক্যাল ক্রাইসিসের মধ্যে পড়ে। কৃষিকাজ ভালো হয় মানলাম, এই কি বলবো, বাংলাদেশের তো যেরকম কৃষিকাজটা ভালো, মায়ানমারের কৃষিকাজটাও ভালো, কিন্তু পাকিস্তানের কৃষিকাজ সব জায়গায় ভালো না। যেরকম এখানে যদি বলি যে বালুচিস্তান, সিন্ধু প্রদেশ, এই সমস্ত এলাকার ক্ষেত্রে কৃষিকাজটা ভালো, কিন্তু অন্যান্য প্রদেশের কিন্তু কৃষিকাজটা তেমন ভালো না। এবার যদি চিন্তা করো ওল্ড সিভিলাইজেশনের যদি, তাহলে এখানে পাবো যে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, কিন্তু অনেকটা যেটা ইন্ডাস ভ্যালির মধ্যে পড়ে, বিতস্তা, ঝিলম, এরকম নদীর কিন্তু একটা প্রবাহ ছিল। আচ্ছা, এবার লক্ষ্য করবো যে উপরে আরেকটা দেশ রয়েছে, সেটার নাম হচ্ছে কি? আফগানিস্তান। এই আফগানিস্তানের ক্ষেত্রে যদি বলি যে প্রধান নদীর নাম কি? হেলমন্দ নদী। আর যদি বলি যে এখানকার ভাষা বলবো পশুতি,
এবং পার্সি ভাষায় কথা বলা হয়। আর লোক সংখ্যা খুবই কম, কারণ বেশিরভাগই কি বলতো উর্বর জমি না, একদম কেমন একটা ধূসর টাইপের জমি, জমিটা বলবো অনুর্বর টাইপের, যে কারণে লোক সংখ্যাটাও কম। আর এখানে টোটাল লোক সংখ্যা সেটা হচ্ছে কি 4 কোটি সামথিং রয়েছে। আচ্ছা, এখানকার মহাদেশটা কি বলবো, এখানকার দেশ ম্যাক্সিমামটা কি বলতো শুষ্ক প্রকৃতির হয়। আর এখানকার যদি বলি যে সর্বশেষ সিংহের নাম, সেটা হচ্ছে কি নৌশাক। নৌশাক, ওকে। আচ্ছা, এটা তো আমরা জানলাম ডিটেলস। এইবার এই যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর প্রধান প্রধান ধর্ম আমরা জানি। সেই ধর্মগুলো কি কি দেখো, প্রথমে যদি বলি নেপাল, নেপালটা টোটালটা হচ্ছে কি হিন্দু কান্ট্রি, টোটালটা হিন্দু জনগোষ্ঠী। হ্যাঁ, অন্যান্য ধর্মের লোকও রয়েছে কিন্তু সেটা কম, বৌদ্ধ বা এক্ষেত্রে মুসলিম রয়েছে খুবই কম। এবার যদি বলি ভুটান, ভুটানের ক্ষেত্রে ম্যাক্সিমামটা হচ্ছে কি বৌদ্ধ ধর্মাবলম্বী লোক রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যদি বলি হিন্দু কমিউনিটির লোকও রয়েছে। এবার নেক্সটে যদি বলি যে চীন, চীনের ক্ষেত্রে ম্যাক্সিমামটা বৌদ্ধ ধর্মের লোক, এবং তার সঙ্গে সঙ্গে সবই আছে, মুসলিমও আছে, হিন্দু আছে, খ্রিস্টানও আছে, কিন্তু বুদ্ধিস্ট সব থেকে বেশি রয়েছে। এরপরে মায়ানমার যদি যাই, মায়ানমার টোটালটা কি বলতো, মায়ানমার টোটালটা হচ্ছে তোমার চলে হচ্ছে বৌদ্ধ ধর্ম, এবং তার সঙ্গে সঙ্গে খ্রিস্টান কান্ট্রি, অর্থাৎ খ্রিস্টান কিন্তু প্রচুর মিশনারি রয়েছে, মুসলিমও রয়েছে তার সঙ্গে সঙ্গে, হিন্দু পাবে ওখানে। আর বাংলাদেশের ম্যাক্সিমাম কি বলতো মুসলিম কান্ট্রি, অর্থাৎ ইসলাম কান্ট্রি বলা হয়, মুসলিম সংখ্যা বেশি, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান লোকও কিন্তু দেখা যায়। এবার মালদ্বীপসের ক্ষেত্রে আসি, মালদ্বীপসের ক্ষেত্রে টোটালটাই হচ্ছে কি বলতো মুসলিম, তার সঙ্গে সঙ্গে কিছু খ্রিস্টান রয়েছে। আর যদি বলি ধর্মের দিক দিয়ে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার টোটালটা কি বলতো, শ্রীলঙ্কার টোটালটাই হচ্ছে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের লোক। আর পাকিস্তানের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই মুসলিম ধর্মের লোক, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কি বলতো কিছু হিন্দু রয়েছে, এবং বৌদ্ধ খ্রিস্টান সেটা তো রয়েছে কিছু, তবে সেই সংখ্যাটা খুবই কম। আর আফগানিস্তানের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই কিন্তু মুসলিম আর পার্সি জনজাতি রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এই যে আমাদের যে ইটা রয়েছে, অর্থাৎ কি বলবো আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, দেখো যে কোনো প্রতিবেশী দেশ তাদের মধ্যে কি হয়, একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হতে হয়, তাই তো? এই সুন্দর সম্পর্ক তৈরি হওয়ার জন্য কি করলো দেখো, 1985 খ্রিস্টাব্দে একটা সংগঠন তৈরি করা হলো। কারণটা কি, ব্যবসা বাণিজ্য এক কথা, তারপরে ভ্রাতৃত্ব, তারপর তাদের মধ্যে কি বলতো কোনো একটা আক্রমণ হলে আমরা পাশে পাশে দাঁড়াবো, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করেই ভারতের মতো সূক্ষ্ম বিচারধারী, অর্থাৎ আমরা তো আমাদের দেশের চিন্তাধারাটা অনেক 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 বড়। আমরা এটা এখন যা চিন্তা করি কিনা, আমাদের যে প্রতিবেশী দেশ আছে তারা আরো হয়তো 50 বছর পর সেটা চিন্তা করবে। আমি এই কারণে বলি যে ভারতবর্ষ অনেক ইন্টেলিজেন্ট। তুমি যদি চিন্তা করো নাসাতে, ইসরোতে বা বড় বড় স্পেস সেন্টারে যদি চিন্তা করো, ম্যাক্সিমাম কিন্তু তুমি ভারতীয় লোক পাবে ওখানে। তুমি যদি বলো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট ম্যাক্সিমাম কিন্তু ভারত থেকে ক্রিয়েট হয়, জানো তো এটা? আচ্ছা, তাহলে আমি এই জন্য বলছি যে ভারতের ক্ষেত্রে অনেক অনেক উঁচু লেভেলের লোক পাবে, ব্রিলিয়ান্ট পাবে, কিন্তু আমাদের ভারতবর্ষ কখনো না গর্ব করে বলতে চায় না যে হ্যাঁ আমি এতগুলো ইঞ্জিনিয়ার দিলাম, এতগুলো সায়েন্টিস্ট দিলাম। আমরা কাজ করি চুপচাপ, নিঃশব্দে বিপ্লবী আমাদের কাজ। আমাদের দেশ সবার জন্য কিন্তু খোলা। এবার তুমি চিন্তা করো যে এই যে ভারতবর্ষ, এবার এই যে দেশগুলো জানলাম, এই দেশগুলোর সাথে ভারতের একটা বাউন্ডারি পয়েন্ট রয়েছে। যেরকম ধরো লক্ষ্য করো, এই যে দেখো ভারত এবং পাকিস্তানের যে বাউন্ডারি পয়েন্ট, সেই বাউন্ডারি পয়েন্টকে আমরা বলি র্যাডক্লিফ বা এলওসি। এলওসির পুরো নাম কি, লাইন অফ কন্ট্রোল। এবার চীন এবং ভারতের মধ্যে যে বাউন্ডারি পয়েন্ট, অর্থাৎ ভারত এবং চীনের মধ্যে যে তোমার যেটা সীমানা হয়েছে, সেই সীমানাটাকে আমরা বলবো কি বলো, এলএসি। এলএসি অর্থাৎ লাইন অ্যাকচুয়াল কন্ট্রোল। তারপরে দেখো 24 ডিগ্রি প্যারালাল ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। তারপরে দেখো 28 ডিগ্রি প্যারালাল রয়েছে, সেটা কাশ্মীর এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। ম্যাকমোহন যেটা সেটা চীন এবং ভারতের মধ্যে। ডুরাল যেটা রয়েছে সেটা ভারত এবং আফগানিস্তানের মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার? এবার তুমি চিন্তা করো যে এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ কি করলো, এটা হচ্ছে মেন, আমি মুখ্য ভূমিকা বলবো, একটা সংস্থা তৈরি করলো, তার নাম হচ্ছে সার্ক। এই সার্কের মধ্যে প্রথমত 7খানা দেশ ছিল, ওকে, 7খানা দেশ ছিল। আর এই সার্কের প্রথম অধিবেশন করছিল কি বাংলাদেশের ঢাকাতে। পরবর্তীকালে কি হলো, এর পার্মানেন্ট একটা কি হলো সদর দপ্তর হয়ে গেল, যেটা হচ্ছে কি বর্তমানে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। আচ্ছা, অনেক সময় আমরা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যাই যে সার্কের যে সদর দপ্তর, সার্কের যে দেশগুলো রয়েছে, অন্তর্ভুক্ত দেশগুলো মনে রাখতে পারি না। মনে রাখার সব থেকে সোজা আমি তোমাকে একটা টিপস দিই। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দেবো, বর্তমানে সার্কের অন্তর্গত দেশের সংখ্যা হলো 8টি। ভালো করে মনে রাখবে, এখন কতগুলো দেশ আছে? সার্কে 8টি দেশ রয়েছে। সার্কের পুরো নাম কি বলতো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। সদর দপ্তর কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডু। যে 2007 সালে বিভিন্ন কারণের জন্য কি করে ভারতবর্ষের মনটা সদাই হলো, আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে প্রতিবেশী দেশ আছে তাদেরকে বলার পরে কি হলো, সার্কে আর একটা দেশ কি হলো অন্তর্ভুক্ত হলো। 2007 সালের সালটা মনে রাখবো, 2007 সালে দেশের নাম হচ্ছে কি আফগানিস্তান সার্কের সাথে অন্তর্ভুক্ত হলো। এখনো যদি ভারতবর্ষ দেখায় যে আমি সার্কে কোনো মিটিং করবো না, কিন্তু সার্কের টোটাল মিটিং কিন্তু বন্ধ হয়ে যায়। তার জন্য বললাম বস উইল বি বস, ভারতবর্ষ বস তো বসে দেখে যাবে। আর আমার তোমার সবার ভারতবর্ষ, আমরা সেটা রাখার চেষ্টা করব। দেখো এই সেই সার্কের যে দেশগুলো রয়েছে, মনে রাখার সব থেকে সোজা টিপস কি বলতো, দেখো MBBS পেন, MBBS পেন এর মানে দেখো, এম বলতে মালদ্বীপস, বি বলতে বাংলাদেশ, বি বলতে ভুটান, এস বলতে
শ্রীলঙ্কা, পি বলতে পাকিস্তান, এ বলতে দেখো আফগানিস্তান, আই বলতে ইন্ডিয়া, আর এন বলতে নেপাল। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবেশী দেশ। আমাদের ভারতবর্ষকে অনেক সময় উপমহাদেশ বলা হয়। মহাদেশ বলতে কি, দেখো মহাদেশ একটা বড় বিষয় আমি চিন্তা করতে পারি, কিন্তু ভারতবর্ষের মধ্যে কি নেই সেটা চিন্তা করো। আছে মরুভূমি থাকা দরকার, আছে আছে পর্বত, আছে আছে মালভূমি, আছে বড় বড় নদী, আছে সমুদ্র, সবকিছুর সংমিশ্রণ, আছে বড় বড় সমভূমি, এ টু জেড জিনিস কিন্তু এখানে পাবে। এখানে সব ধর্মের লোক সুন্দর মিলেমিশে থাকে, আমরা সবাই ভাই ভাই। আমাদের টার্গেট একটাই, আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সেরা দেখতে চাই। ইয়েস, আমিও চাই, তুমিও চাই, আমাদের দেশ সব থেকে সেরা আমরা বানাবো। জয় হিন্দ।